আপনারা জানেন যে দেশে একটি অরাজকতা সৃষ্টির আ আ কর্মসূচি দেওয়া হয়েছে। আমাদের আলোচনাটা খুব আ কোনো আবেগ কিংবা ধর্মীয় গোঁড়ামি কিংবা অজ্ঞতা দিয়ে বিচার করলে এটা এই দেশের জন্য অত্যন্ত খারাপ একটা পরিস্থিতির দিকে নিয়ে যাবে। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ১ম এই আপনাদেরকে বলে রাখি যে জাতিসংঘ আমাদের বাংলাদেশে যে একটা তাদের অফিস খুলতে চাচ্ছেন সেটা নিয়ে নানান ধরনের গুজব আমাদের দেশে আছে। অনেকে আমাকেও বলেছেন যে এই বিষয়টা নিয়ে আমারও কথা বলা উচিত। আমি এটার পক্ষে নাকি বিপক্ষে। আ দেখুন আমি একটু পেছন থেকে শুরু করতে চাই। ধরেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। প্রিয় দর্শক, বাংলাদেশের নাগরিক হয়ে থাকলে অবশ্যই ভিডিও আনাটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেশ কিংবা দেশের বাইরে দূর দূরান্ত থেকে যেই বা যারা ঠিক এই মুহূর্তে আজকে এই ভিডিওটা দেখছেন, কোনোভাবেই মিস করবেন না। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং গঠনমূলক একটা কমেন্টস করবেন। আপনার একটা কমেন্টসে আমি পরবর্তী ভিডিও করার উৎসাহ পাবো। প্রিয় দর্শক, কথা না বলে আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। আগামীকালকে আপনারা জানেন যে দেশে একটি অরাজকতা সৃষ্টির আ আ কর্মসূচি দেওয়া হয়েছে। আমাদের আলোচনাটা খুব আ কোনো আবেগ কিংবা ধর্মীয় গোঁড়ামি কিংবা অজ্ঞতা দিয়ে বিচার করলে এটা এই দেশের জন্য অত্যন্ত খারাপ একটা পরিস্থিতির দিকে নিয়ে যাবে। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ১ম এই আপনাদেরকে বলে রাখি যে জাতিসংঘ আমাদের বাংলাদেশে যে একটা তাদের অফিস খুলতে চাচ্ছেন সেটা নিয়ে নানান ধরনের গুজব আমাদের দেশে আছে। অনেকে আমাকেও বলেছেন যে এই বিষয়টা নিয়ে আমারও কথা বলা উচিত। আমি এটার পক্ষে নাকি বিপক্ষে। আ দেখুন আমি একটু পেছন থেকে শুরু করতে চাই। ধরেন এদেশে ব্রিটিশ আন্দোলন হয়েছে, ব্রিটিশ বিরোধীদের আন্দোলন হয়েছে। সেই ব্রিটিশ যাওয়ার পর থেকে আমাদের এই ভারত উপমহাদেশে আজ পর্যন্ত শান্তি আসে নাই। বরং ব্রিটিশরা যখন এখানে ছিল, তখন এদেশের যেসব জমিদাররা পরবর্তীতে আমাদের মুসলমানদেরকে বিভিন্ন সময়ে ৪৭ পর্যন্ত মুসলমান নিধন চলেছে এখানে। আ তারা থাকার সময়টাতে অন্তত চেষ্টা করেছে যে একটা ব্যালেন্স নিয়ে আসার জন্য। আমরা তাদেরকে থাকতে দেইনি এবং আপনি যদি ব্রিটিশ বিরোধী যে আন্দোলনগুলো দেখেন, সেই আন্দোলনগুলোর সবকটাতেই আমাদের মুসলমানদের যেই আ অবদান বলেন আর আ আমি আমার ভাষায় যদি বলি যে তাদের যেই আ আ মানে অতি উৎসাহী কার্যক্রম, সেগুলো তারা চালিয়েছে এবং চালিয়ে তারা আ বরং মুসলমানদের এই ভারত উপমহাদেশে বিপদই ডেকে এনেছেন। এরপর থেকে যা হচ্ছে সেটা আপনারা জানেন। তারপর ৭১ হয়েছে সেটা নিয়ে আলাপ নাই করলাম। আ আমাদের সবশেষ ঘটনাগুলো যদি আপনারা দেখেন ১৫ বছরের যে দুঃশাসন, সেই দুঃশাসনের মধ্যে আমরা বারবারই গিয়েছি যে উম পশ্চিমা যে দেশগুলো আছে তারা যেন আমাদের পাশে থাকে এবং তারা ছিল না বলে অনেকে তারা জানে এটা এখন ওপেন সিক্রেট যে আ জুলাই এবং আগস্টের আন্দোলনে আমাদের দেশের অ্যা সাধারণ মানুষ তারাই মূলত যুদ্ধটা করেছে, তারাই জীবন দিয়েছে। কিন্তু আমাদের পাশে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা ছিলেন এবং সেটা থাকার কারণেই কিন্তু আমরা আজকে স্বাধীনতা পেয়েছি। এখন যদি নাকি সেই ব্রিটিশ থেকে শুরু করে ২৪ পর্যন্ত পুরো আন্দোলনের বিষয়টা দেখেন, আমরা সবসময়ই পশ্চিমাদের বিরুদ্ধে কথা বলেছি। আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় পশ্চিমাদের বিরুদ্ধে আমার অবস্থান আছে। কিন্তু আপনি জাতিসংঘের কথা যদি বলেন, আমরা তো জাতিসংঘের বাইরে না। আমরা যেকোনো বিষয় নিয়ে সেই দৌড়ে আসি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে আসি জাতিসংঘে বিচার দেওয়ার জন্য। তারা যদি নিজস্ব কোনো প্রতিষ্ঠান যদি সেখানে থাকে আমাদের ঘরের কাছে, যাদের কাছে আমরা এর অ্যা অ্যা বিচার দিতে পারবো, বিচার চাইতে পারবো, তাহলে সমস্যা কোথায়? আমি গত ২ দিন আগে একজন আলেমের সাথে আমার একটা কথা হচ্ছিল। তিনি আমাকে আমার বেশ শেষ দিকে তাকে আমি প্রচন্ড পছন্দ করি এবং সারা জীবনই তাকে রেসপেক্ট করব। শেষ দিকে কথা হচ্ছিল যে তারা পশ্চিমাদের ইকোনমি পড়তে চায় না। তো আমি বললাম, "কোন দেশের ইকোনমি পড়বেন তাইলে আপনি? ইকোনমি তাইলে কোত্থেকে আসবে?" পশ্চিমারা আমাদের ইবনে সিনার থিওরি নেয় নাই। পশ্চিমারা আমাদের আল নাসেরের নেয় নাই। আজকের যে আধুনিক টেলিস্কোপ এটা আমার মুসলমান তৈরি করা। তো তারা তো সেটা নিয়েছে। তারা তো বলে, "না আমাদের ওইটার দরকার নেই, আমরা নতুন করে করব।" আপনি ওইটার চাইতে অন্যরকম কিছু তৈরি করেন। আপনি যখন iPhone ইউজ করেন তখন তো বলেন না যে, "না আমরা পশ্চিমাদের iPhone ইউজ করব না।" যখন Facebook টা দেখেন তখন তো বলেন না যে, "আমরা পশ্চিমাদের Facebook টা দেখব না।" সো আমি চাই চীন যেমন পুরো নিজের সবকিছু চীন Google ইউজ করে না, Facebook ইউজ করে না। সো আমরা আমাদের মধ্যে আপনি ব্যবহার করেন, আপনি তৈরি করেন, করে তারপরে বলেন যে, "ইয়েস আমরা এখন স্বয়ংসম্পূর্ণ, আমাদের আর কারোর সাহায্য দরকার নাই।" প্রতিটা মাদ্রাসা চলছে ঘুষখোর, সুদখোর সবার টাকা দিয়ে। কোনদিন জিজ্ঞেস করেন নাকি যে, "ভাই আমাদের এই টাকাটা যে আপনি দিচ্ছেন হালাল নাকি হারাম?" সেটা তো জিজ্ঞেস করেন না। পশ্চিমারা যখন সাহায্য দেয় সেটা তো নেন। এনজিওর সাহায্য দিলে তখন তো নেন। সবকিছুই চলছে।
সব জায়গায় আমাদের সবকিছুই ঠিক আছে। শুধু একটা জায়গায় এসে আপনারা ধর্মীয় কিছু গোঁড়ামি প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। সেটা দিয়ে আমাদের দেশের সবসময় সমস্যাগুলো তৈরি হয়। তো আমাদের বাস্তবতার সাথে তাল মিলিয়ে চলতে হবে। আমি চাই এই দেশের যারা আলেম আছেন তারা তাদের নিজস্ব জ্ঞান দিয়েই আসলে আমরা যাতে পৃথিবীতে চলতে পারি, পৃথিবীর বিভিন্ন দেশের সাথে আমরা যাতে আমাদের কোনো প্রয়োজনে যাতে তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিতে পারি, সেরকম সক্ষমতা আমাদের দেশের তৈরি হোক। আগামীকালকে আলেমদের একটা আ আ সমাবেশ আছে। তারা আমি আমার আমার নিজের তথ্য আমি বলছি, এই আলেমদের ভেতরে কিছু মানুষ তারা ডিজিএফআই এর টাকা-পয়সা নিয়ে তারপরে তারা এখানে এটা করছেন দেশের ভেতরে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্যে। এবং ডিজিএফআই সহ সেনাবাহিনী তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এইটা করার কারণ হচ্ছে যে তারা চায় না যে জাতিসংঘ এখানে সরাসরি ইন্টারফেয়ার করুক। জাতিসংঘ যদি এটা করে তাহলে তাদের যেই এই ১৫ বছরে যে গুম খুনের সাথে জড়িত ছিল, এই সেনা অফিসাররা একটাও বাঁচতে পারবেন না। এবং তারা কোন রকম বিএনপিকে ক্ষমতায় নিয়ে এসে তারপরে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মিলেমিশে একটা গোঁজামিল দিয়ে বিচার করে এটা দায়সারা কাজ করে চলে যাবেন। সো আমরা চাই এটার সুষ্ঠু বিচার হোক। আর যে বিষয়টা বললাম যে আপনারা যদি আমার এই বক্তব্য শোনার পরে কেউ মনে করেন যে আমি আমেরিকার দালাল কিংবা কোনো দেশের দালাল সেটা আপনার একান্ত ব্যাপার। আমি আমার সব কথা আমি আপনার মতো করে বলব না। আমার নিজস্ব কিছু কথাবার্তা আছে। আমি সেটা প্রতিষ্ঠা করার জন্যই এখানে কথা বলি। সো আপনাদের কাছে অনুরোধ থাকবে বিবেক দিয়ে এটা চিন্তা করতে হবে যে আসলেই কি হচ্ছে আপনার দেশের বিরুদ্ধে। আমার এই দেশের শত্রু আমেরিকা না, আমার দেশের শত্রু ভারত। অতএব ভারতকে মোকাবেলা করতে হলে আমার বিদেশি কোনো রাষ্ট্রের সহায়তা যদি নিতে হয়, সেটা আমাদেরকে নিতে হবে। এবং তাদেরকে কারা তাড়াতে চায়, আপনাদেরকে শুধু একটা সিম্পল কথা বলে আমি আমার মূল আলোচনায় চলে যাই। আপনি বাংলাদেশের ইস্যুতে, বাংলাদেশের স্বাধীনতার ইস্যুতে 'প্রথম আলো' কি বলে সেটা খেয়াল করবেন। 'প্রথম আলো' যেটা বলবে আপনি সেটার বিরুদ্ধে অবস্থান নিবেন। ব্যাস এই দেশের আর কোনো সমস্যা থাকবে না। এটা আগেও বলেছি, এখনো বলছি। আমরা যেদিন থাকবো না এই দেশে সেদিনও আমাদের এই কথাগুলো আপনাদের নিশ্চয়ই বারবার মনে হবে। সো এমন কোনো ভুল করা যাবে না যেন ঐদিন অনুশোচনা করতে হয়। তো আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। আমি সাধারণত আমার টক শোতে অত দীর্ঘ আলোচনা আমি নিজে করি না। আ আজকে একটু শুরুটা আমাদের ঠিক টক শোর আগেই আমরা এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছিল, যেই কারণে আমাদের আলোচনার বিষয়বস্তুটাও একটু ভিন্নতা পাবে। আমি যে শিরোনাম দিয়েছি সীমান্ত নিয়ে গভীর ষড়যন্ত্রের ফাঁদ, সেটা নিয়ে আলোচনা হবে এবং আগামীকালের যে অনুষ্ঠান এবং জাতিসংঘের যেই মানবাধিকার অফিস আমাদের বাংলাদেশে করতে যাচ্ছে সেটা নিয়েও কথা বলব। তো আমরা ১ম এই যথারীতি আমাদের মোহাম্মদ হাসান নাসের স্যার আপনার কাছ থেকে শুরু করি। আ কি হচ্ছে, আ সামনে কি হতে যাচ্ছে একটু বলুন। এই ষড়যন্ত্রটা তো আস্তে আস্তে গভীরের দিকে যাচ্ছে আমরা যেটা দেখছি। মানে জুলাইয়ের 5ই আগস্টের পর থেকে জুলাই আন্দোলনকে সফল করার অনেক চেষ্টা করা সত্ত্বেও যে পরিবর্তন আমরা আশা করেছিলাম সেটা তো সম্ভব হয় নাই। এবং সেই পর মুহূর্তেই যারা স্বৈরাচার গোষ্ঠী, যারা দেশের ভিতরে আছে, বিভিন্ন অবস্থানে রয়েছে, তারা কিন্তু কিছুদিন হলেও একটু চুপ করেছিল। কিন্তু আমরা গত মাসখানেক দেখছি, বিশেষ করে ১লা জুলাইয়ের পর থেকে সমস্ত বাহিনী যেন একসাথে আবার ফেরত এসে তাদের পূর্বের কার্যক্রমে ফেরত আসার চেষ্টা করছে। এবং সেটার মধ্যে সবথেকে বেশি শক্তিশালী হিসেবে ফেরত আসছে সেনা বা সশস্ত্র বাহিনীর গোয়েন্দা সংস্থাগুলো। আর সেই সাথে হেলমেট বাহিনী বা সরকারের যেগুলা হাসিনা সরকারের যে সন্ত্রাসী বাহিনী ছিল, তারাও সব ফেরত আসতেছে। এই জিনিসগুলা আমাদেরকে কিন্তু মানে রীতিমতন অশনি সংকেত বলতে হবে দেশের জন্য। এবং আমরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটাও মনে হচ্ছে যেন আল্লাহ চালাচ্ছে দেশটা। এবং যেখানে ক্রাইসিস ম্যানেজমেন্ট হচ্ছে, এখানে কিন্তু কোনো প্রিভেন্টিভ কোনো অ্যারেঞ্জমেন্ট হচ্ছে না। একটা দুর্ঘটনা ঘটে গেলে আমরা দেখছি সেখানে যে বিভিন্নভাবে মানে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। একটা সরকার তো এইভাবে চলতে পারে না। এটাই হইতে পারে ইন্টারিম গভর্নমেন্ট, কিন্তু এই গভর্নমেন্টের সরকারের জনগণের ট্যাক্সের টাকায় সমস্ত বাহিনী তাদের বেতন ভাতা সুযোগ সুবিধা সবকিছুই পাচ্ছে, কিন্তু তাদের যে কাজের যে রেজাল্টটা আউটকামটা, সেই আউটকামটা কিন্তু আমরা দেখছি না। সবার কাছে একটা এক্সকিউজ আছে, একটা দুর্ঘটনা ঘটার পরে সাথে সাথে উইদিন মিনিটস কোন রকম তদন্ত ছাড়াই কিন্তু আমরা তদন্তের পরবর্তীতে কি আসবে সেটা জেনে যাচ্ছি।
এটাই কিন্তু বলে যে সমস্ত সিস্টেমটা একটা মাফিয়া তন্ত্রের ভিতরে ঢুকে গেছে এবং সেই গোষ্ঠীটাই সমস্ত কিছু মানে নিয়ন্ত্রণ করতে এবং আলটিমেটলি জনগণ এটার প্রাইস দিচ্ছে। একটা দেশের জনগণের ট্যাক্সের টাকার প্লেন বলি, একটা ট্যাক্সের টাকায় প্রশিক্ষিত পাইলট বলি, আর কেবল শুরুটা করেছে, কেবল শিক্ষা জীবন শুরু করেছে। টাকা দিয়ে কি আমরা মা বাবাকে কিছু কম্পেনসেশন দিয়ে কি এটা আমরা পূরণ করতে পারবো? কিন্তু এই ঘটনা আবার যে ঘটবে না সেটার কিন্তু কোন রকম প্রস্তুতি আমরা দেখছি না। সশস্ত্র বাহিনীর সৈনিকরা কিন্তু অনেক ভালো কাজ করছে, উদ্ধার কার্য বলি। আমার কথা হচ্ছে সেটার আগে প্রিভেনশনের ব্যবস্থাটা আমরা করেছিলাম কিনা, সেটা হয় নাই। সশস্ত্র বাহিনী তাদের এখন অভিযোগ হচ্ছে যে তাদের সম্পর্কে কিছু বলা যাবে না। আমরা কিন্তু সশস্ত্র বাহিনীর সম্পর্কে কিছু বলি না। সশস্ত্র বাহিনীর 99.9% সিস্টেম এবং গর্ব করার মতো সমস্ত সৈনিক এবং অফিসার সব বৃন্দ, কিন্তু একটা সংখ্যা যারা এখন টপ অফ দি এশেলন আছে, যাদের নিয়ন্ত্রণে রয়েছে বাকি বাহিনী, জিম্মি বলা যেতে পারে, এবং তারা কিন্তু তাদের দুর্বলতা ঢাকার জন্য, তাদের অপরাধ কার্যক্রম ঢাকার জন্য বিভিন্ন রকম পন্থা অবলম্বন করতেছে এবং সেটা খুব নিকৃষ্টতম পন্থা এবং সেটা তাদের পারিবারিক পরিচয়, তাদের ব্যাকগ্রাউন্ড এগুলা শো করে যে বাংলাদেশের কি দুর্ভাগ্য যে আমরা সশস্ত্র বাহিনীতে গোয়েন্দা সংস্থায় নেতৃত্বে এমন কিছু অফিসারকে নিয়ে এসেছি যাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড নিয়ে এখন প্রশ্ন উঠছে। প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আপডেট ভিডিও পেতে চাইলে নয়ন দেশ ভিডিওতে চোখ রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মূল্যবান মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব। তো আজকের দিনে এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।